আমি অনেক ছোট বয়সে বিয়ে করেছিলাম এবং স্বামীর রুমে প্রথমবার প্রবেশ করার সময় আমি খুব ভয় পেয়েছিলাম। তখন আমার শ্বশুর এসে বললেন, তুমি একা থাকতে ভয় পাবে না, আমি তোমার পাশে থাকব। শ্বশুর আমাকে আমার স্বামীর ঘরে নিয়ে গিয়েছিলেন। এরপর আমার স্বামী আর শ্বশুর দুজনেই সেখানে ছিলেন, যা আমার জন্য খুবই অস্বস্তিকর ছিল। আমার নাম নেহা। আমি দেখতে অনেক সুন্দর ছিলাম, গায়ের রং ছিল ফর্সা অনেক। আমি যেখানে বড় হয়েছি সবাই আমাকে দেখে হিংসা করত। আজকের গল্পে আমি তোমাদের আমার জীবনের সত্যি কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আমি 18 বছর বয়সে বিয়ে করি এবং আমার স্বামী আমার থেকে 11 বছর বড় ছিলেন। এটা আমার জন্য একটা কঠিন পরিস্থিতি ছিল, কারণ এত কম বয়সে বিয়ের পর কেমন অনুভূতি হতে পারে সেটা আমি বুঝতে পারিনি। ছোটবেলায়, যখন আমি মাত্র 6 বছর বয়সী ছিলাম, আমার এক আত্মীয় আমাকে একটি আশ্রমে রেখে চলে যান। সেই আশ্রমে থাকাকালীন এক বয়স্ক মহিলা, তাসলিমা বাই, সবসময় আমাকে হেনস্থা করতেন, কারণ আমি দেখতে সুন্দর ছিলাম। তিনি আমাকে সবসময় তার মেয়ের সাথে তুলনা করতেন। আমি যখন 18 বছর বয়সে পৌঁছালাম, তখন তার মেয়ের চেয়ে আমি অনেক বেশি পছন্দনীয় ছিলাম আর অনেক বেশি সুন্দর ছিলাম, কারণ সে ততটা সুন্দরী ছিল না। তাই তাসলিমা বাই আমার বিয়ে ঠিক করেছিলেন। তিনি ইচ্ছা করেই আমাকে এই রকম ছেলের সাথে বিয়ে দেয়। যদিও আমার স্বামী দেখতে অনেকটাই ভারী গড়নের ছিলেন, অর্থাৎ অনেক স্বাস্থ্যবান ছিল। বিয়ের পর তাসলিমা বাই তিনি তার মেয়েকে শহরে পাঠিয়ে দেন। আমার শ্বশুরবাড়িতে প্রথমবার পা রাখার সময় আমি প্রচণ্ড ভয়ে কাঁপছিলাম। আমি জানতাম প্রথম রাতের অভিজ্ঞতা আমার জন্য কঠিন হতে চলেছে। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠার পর আবার শুয়ে পড়ি, যেন কিছুই ঘটেনি। সকালে আমি শুনতে পেলাম শ্বশুর আমাকে ডাকছেন, বুমা, নাস্তা তাড়াতাড়ি বানিয়ে ফেলো। আমি সবকিছুতে চটপটে ছিলাম, তাই তাড়াতাড়ি নাস্তা তৈরি করে তাকে দিয়ে দিলাম। ঠিক তখনই আশ্রমের একজন মহিলা আমার বাড়িতে এসে হাজির হন। তিনি আর কেউ না, ওই তাসলিমা বাই। তিনি দেখতে আসছে আমি কত কষ্টে আছি। তার হাতে ছিল মিষ্টির বক্স এবং তিনি শ্বশুরের সামনে বললেন, আমি তাকে খুব ভালোবাসি, তিনি একদিন আমার কাছে আসবেন বলে বিশ্বাস করি। এতে আমার শ্বশুরও তার কথায় বিশ্বাস করতে শুরু করলেন। এরপর তিনি আমাকে ডেকে বললেন, তুমি নিজেকে বেশ স্মার্ট ভেবেছ। আমি দেখতে চাই তুমি কেমন চালাক। নিশ্চয়ই তোমার স্বামী তোমাকে ঘুমাতে বাধ্য করেছে। তুমি কি হাঁটতে পারছ না? কিন্তু তুমি তো বেশ ভালোভাবে দাঁড়িয়ে আছো, নিশ্চয়ই তুমি কিছু চতুরতা করেছ। কিন্তু ঠিক আছে, আজ না কাল তুমি এর ফল পাবে। আমি আর তাকে কিছু বলিনি, কারণ সে অনেক খারাপ মহিলা। আমি কেন রসগোল্লা নিয়ে এসেছি সেটা তুমি শীঘ্রই বুঝতে পারবে। তাসলিমা বাইরের কথা শুনে আমার মাথায় একরকম অস্থিরতা ছেয়ে গেল। রাতে হঠাৎই আমার কপালে কিছু ভারী অনুভব করলাম, যেন সেখানে কারো হাত ছিল। এরকম কিছু টের পেয়ে আমি ঘুম থেকে জেগে উঠলাম এবং তাকে বললাম কপাল থেকে হাত সরিয়ে নিতে। কেন হঠাৎ তুমি এমন অনুভব করছ? সে জিজ্ঞাসা করল। আমি তখন খুব অসুস্থ বোধ করছিলাম। স্বামী আমাকে হাসপাতালে যেতে বললেন, কিন্তু আমি মনে করছিলাম যে আমার এই অবস্থার কারণ হয়তো মানসিক চাপ। আর হাসপাতালে যাওয়া হয়তো প্রয়োজন ছিল না। হয়তো বিয়ের সকল ব্যস্ততার কারণে আমি এত ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই তাকে দুটো কথা বলে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। একই ঘরে তার সাথে বসতে আমার মনে ভয় কাজ করছিল, তাই আমি বাইরে বেরিয়ে গেলাম। তখন শ্বশুর বাইরে বসেছিলেন। তিনি আমাকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি ঠিক আছো? আমি মাথা নিচু করে তাকে বললাম, তাসলিমা বাই কোথায় গেছেন? তিনি জানালেন যে আশ্রম থেকে ফোন আসায় তিনি সেখানেই চলে গেছেন। শ্বশুর আমাকে আশ্বস্ত করে বললেন, চিন্তা করো না, আমি তাকে ফোন করে জানাবো যে তুমি ভালো আছো। আমি সেই বাড়িতে দিন কাটাতে শুরু করলাম, কিন্তু রাতের কথা ভেবে আমার ভেতরে ভয় কাজ করছিল। যখন রাত নামল, আমি তাকে আবার দেখি বলের মতো সেজে এসেছে, যা দেখে আমার মনে আবার অস্থিরতা কাজ করল। সে আমার হাত ধরে আমাকে বিছানায় শুইয়ে দিল এবং বিশ্রাম নিতে বলল। কিন্তু হঠাৎ মাঝরাতে আমি শরীরে একটা ভারী অনুভূতি টের পেলাম। লোকটার উপস্থিতি আমাকে কিভাবে সামলাতে হবে তা বুঝতে পারছিলাম না। বিয়ের পর পুরো 5 দিন সে আমার পাশে থেকে গেল, কিন্তু আমি তাকে কোনো সময় দেই নেই। একবার সে বলল, তুমি যদি জীবনে প্রকৃত সুখ থেকে নিজেকে বঞ্চিত করতে চাও, তবে তুমি তাসলিমা বাইয়ের কাছে আশ্রমে চলে যেতে পারো। স্বামীর মুখে তাসলিমা বাইয়ের নাম শুনে আমি তাকে বললাম, না, আমি সেখানে ফিরে যেতে চাই না। সেখানে গেলে সে হয়তো আমার অবস্থা নিয়ে মজা করবে। সুমনকে বললাম, আমি খুব চিন্তিত। তারপর আজ আমার কোথাও যাওয়ার প্রয়োজন ছিল না, তবে আমি আমার ঘর থেকে বের হয়ে এসেছি। পরে আমার শ্বশুর আমাকে ডেকে পাঠালেন। আমি যখন রুমে ঢুকলাম, দেখলাম তার ওষুধের বক্স একটা কিছু লেখা ছিল।
এটা ঘুমের ওষুধ ছিল, ভাবলাম আজ এটা দিয়ে কোনো অজুহাত দেখিয়ে পার পাওয়া যাবে। তারপর আমি বক্সটা নিয়ে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে আমি দেখলাম আমার স্বামী নেই, দীর্ঘ সময় ধরেই সে অনুপস্থিত। আমি নিজের মাঝে অস্থিরতা অনুভব করলাম। তাই সেই ওষুধের বক্সটি হাতে নিয়ে ফিরে এলাম আর ওষুধ খেয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম আমার স্বামী গভীরভাবে আমার দিকে তাকিয়েছিল। রাত 11টা বেজে গেল। তারপর সে আমাকে তার পছন্দের কিছু দিয়েছিল। আমি অল্প কিছু সময় পর ঘুমিয়ে পড়লাম এবং গভীর ঘুমে তলিয়ে গেলাম। ঘুমের মধ্যে আমি অদ্ভুত স্বপ্ন দেখলাম, যেন কিছু ঘটছে যার স্পষ্ট স্মৃতি আমার মনে নেই। ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী পাশে শুয়ে আছে। আমি উঠার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। তখন সে আমাকে সাহায্য করল। স্বামী আমার প্রতি সহানুভূতিশীল ছিল। বলল, তুমি কিছু সময় বিশ্রাম নাও। আমাদের বাড়িতে কাজের মেয়ে আছে, তারা সব কাজ করে নেবে। আমি তার কথা শুনে শান্ত হলাম, কিন্তু আমার মনে হলো কিছু একটা হয়েছে। তার মুখে একটি আলাদা ভাব ছিল, যেন কিছু বলতে চাইছে কিন্তু বলছে না। এই সবের মাঝে আমার শরীর ও মন এক অদ্ভুত অবস্থায় ছিল। মনে হলো যেন আমি একটি অনিশ্চিত পরিস্থিতিতে আছি। এবং এই সময়ে সুমনের কথা মনে পড়ে গেল। মনে হলো সে আমার সাথে রাতে কিছু ঘটিয়েছে, কিন্তু স্পষ্ট কিছু মনে পড়ছে না। আমার মনে হলো কিছু ঘটে গেছে যা আমি এখনও পুরোপুরি বুঝতে পারিনি, কারণ আমি জানতাম এমন কিছু ঘটবে, তাই আগেই ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলাম। আমি তখন খুব অস্বস্তিতে ছিলাম এবং বেশ ভীত ছিলাম। আমার বয়স তখন 18, কিন্তু শারীরিক পরিবর্তনের কিছু অভিজ্ঞতা তখনও অর্জন করিনি। হঠাৎই আমার কাপড়ে দাগ দেখে আমি বাথরুম থেকে বেরিয়ে এলাম। আমাকে কাচতে দেখে আমার স্বামী চিন্তিতভাবে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আমি আমার কাপড় দেখালাম। তিনি শান্তভাবে বললেন, চিন্তার কিছু নেই, এটা স্বাভাবিক। তুমি হয়তো প্রথমবার এই রোগের অনুভব করছ। আমার স্বামী আমার থেকে 11 বছরের বড়, তাই তিনি এসব বিষয়ে অভিজ্ঞ ছিলেন। তিনি আমার উদ্বেগ বুঝতে পারলেন এবং বললেন, তুমি স্নান করে নাও, আমি তোমার জন্য যা দরকার তা নিয়ে আসছি। এই স্নেহশীলতায় আমার প্রতি তার যত্নবোধ আরও গভীর হয়ে উঠল। তারপর আমি রান্নাঘরে গিয়ে নাস্তা প্রস্তুত করছিলাম। হঠাৎ আমার শ্বশুর এসে বললেন, এই পরিবর্তনগুলো সাময়িক, কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। নাস্তার পর থেকে বাড়ির কাজের দিকটা কাজের লোকেরা সামলে নেবে। আমার শ্বশুরের কথা শুনে অনেক লজ্জা পেলাম। আমি জানতাম শ্বশুর আমার দিকে সব সময় নজর রাখতেন। আমি আমার রুমে ফিরে দেখি সুমন তার প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিচ্ছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় যাচ্ছ? সে বলল, কিছুদিনের জন্য আমাকে গ্রামের বাইরে যেতে হবে, বাবাই তোমার দেখাশোনা করবে। কিছুক্ষণ পর সুমন তার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। সে বিদায় নেয়ার সময় বাবাকে বলল, বাবা, নিজের খেয়াল রাখবেন। আমি কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়লাম, কিন্তু স্বামী তার দায়িত্ব দিয়ে গেলেন, তাই নিজেকে সাহস দিলাম। শ্বশুর ঘরে ঢোকার পর আমি অনুভব করলাম তার মনে কিছু ভিন্ন চিন্তা চলছে। তিনি আমার কাঁধে বন্ধুর মতো হাত রাখলেন এবং বললেন, সুমন আমাকে বলেছে তোমার যত্ন নিতে। কোনো কিছুতে লজ্জা পেও না। তুমি যা চাও বলো, আর বাকিটা আমি দেখব। তার এই কথায় আমি একটু বিস্মিত হলাম, তবে শ্বশুরের কথায় কোনো খারাপ উদ্দেশ্য খুঁজে পেলাম না। কিন্তু আমি জানতাম যে তার মনে কি চলছে। আমি তার প্রতি একটু প্রতিক্রিয়া দেখালাম এবং সে তার হাত সরিয়ে নিল। আমি খুশি ছিলাম যে সুমন কয়েকদিনের জন্য বাড়িতে আসবে না, তাই আমি নিজেকে একটু স্বস্তি দিলাম। তবে আমার শ্বশুরের আচরণ নিয়ে কিছুটা উদ্বিগ্ন ছিলাম। রাতে শ্বশুর আমার জন্য কিছু নিয়ে আসলেন এবং কাজের লোকদেরকেও নাস্তা করতে বললেন। তিনি বললেন, তুমি ভালো আছো না, তাই আমি যদি সাহায্য না করি তাহলে কে করবে? তার কথাগুলো শুনে আমি একটু সন্দেহ করছিলাম। শ্বশুর বললেন, সুমন তার কাজে ব্যস্ত, তাই এখন তোমার দেখাশোনা আমাকেই করতে হবে। তিনি যখনই আমার রুমে আসতেন তখনই কিছু না কিছু বলতেন। আমি বুঝতে পারছিলাম তিনি আমাকে তার ছেলের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। একদিন তিনি আমাকে কেনাকাটা করতে নিয়ে গেলেন। ফিরে আসার পর শ্বশুর বললেন, এই নতুন পোশাকটি পরো এবং দেখাও কেমন লাগছে। আমি যখন পোশাকটি পরলাম তখন তিনি একটু বিস্মিত হয়ে তাকিয়েছিলেন। মনে হয় কোনো দিন দেখেনি। পোশাকটি কিছুটা আটসাট ছিল এবং আমি সেটা বুঝতে পারছিলাম। তবুও শ্বশুর বললেন, এই পোশাকটি তোমার জন্য ঢিলেঢালা লাগছে, মনে হয় তুমি ঠিকমতো সাজগোজ করনি। তিনি এগিয়ে এসে ড্রেসের ফিতা বাঁধতে লাগলেন। সেই সময়ে তাসলিমা বাই দরজার বাইরে দাঁড়িয়ে ছিল এবং সবকিছু লক্ষ্য করছিল। শ্বশুর বাইরে বেরিয়ে গেলেন আর তাসলিমা বাই আমার কাছে এসে বলল, তুমি তোমার নতুন জীবনের সাথে বেশ খাপ খেয়ে নিয়েছ। তোমাকে দেখে ভালো লাগছে। আমি তাকে বললাম, তাসলিমা বাই, তুমি ভুল বুঝছ। আমার স্বামী গত সপ্তাহ থেকে বাড়িতে নেই
এবং আমি তার সঙ্গে তেমন কোনো স্মৃতি মনে করতে পারছি না। তাসলিমা বাই বিস্মিত হয়ে বলল, তাহলে তুমি গত সপ্তাহ থেকে শ্বশুরবাড়িতে একা আছো? হ্যাঁ, যখন আমি ঘরে ঢুকলাম আমি দেখলাম শ্বশুর তোমার পিঠে ফিতা বাঁধছে। তাসলিমা বাই মুচকি হেসে বলল, তোমাদের মধ্যে কিছু একটা ঘটছে, তাই না? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি ভালো সময় কাটাচ্ছ মনে হচ্ছে। তারপর তিনি আমার হাতে একটি বিয়ের কার্ড তুলে দিয়ে বললেন, এটা আমার মেয়ের বিয়ের আমন্ত্রণপত্র। বিয়েতে আসতে ভুলবে না, আর শ্বশুর ও স্বামীকে একই রকমের পোশাক পরতে বলো। তাসলিমা বাই তখন আমার দিকে এক নজরে তাকালেন, যেন কিছু বুঝতে পারলেন। আমি তার দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম কিছু অস্বস্তি হচ্ছে। আমি রুমে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম শরীরে কিছুটা পরিবর্তন হয়েছে, যা আমি আগে খেয়াল করিনি। তখনই হঠাৎ আমার শ্বশুর এসে উপস্থিত হলেন এবং আমি একটু অবাক হলাম। আমি দ্রুত পোশাক ঠিক করার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা ঠিকমতো বসছিল না। আমার অস্বস্তি হচ্ছিল, তাই বললাম, শ্বশুর, একটু ফিতাটা লাগায় দেন। তিনি আমার কথা মতো ফিতাটা লাগায় দিলেন। তারপরেও মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। তারপর শ্বশুর বলল, আমার একটু পা ব্যথা করছে। আমি শ্বশুরের পরামর্শে তার পা মালিশ করতে লাগলাম, কিন্তু তার দৃষ্টিতে কিছু অদ্ভুত দেখছিল। আমার পোশাক তখন ঠিকমতো বসছিল না, তাই দ্রুত রুম থেকে বেরিয়ে এলাম। শ্বশুর আমাকে দেখে কিছু বললেন না। আমি বাইরে এসে সোফায় শুয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙল, আমার স্বামী আমাকে সোফায় দেখে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কেন? আমি কিছু বলতে যাচ্ছিলাম, তখনই শ্বশুর এসে বললেন, তোমার স্ত্রী এখন অনেক বড় হয়েছে, তার দিকে নজর রাখো। তিনি আমাকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ দিচ্ছেন আমার স্বামীকে। সকালে শ্বশুরের কিছু কথা শুনে আমি ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলাম। মনে হচ্ছিল তার কথাগুলো আমার জীবনের শান্তি নষ্ট করতে পারে। কিন্তু তখন সুমন আমার দিকে তাকিয়ে বলল, আমি নেহার বাইরের রূপ দেখে বিয়ে করিনি। তার মধ্যে যে আন্তরিকতা আর মানসিক শক্তি আছে, সেগুলোই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার শরীর যেমনই হোক, সে আমার স্ত্রী এবং আমি তাকে কোনো কারণেই ছেড়ে যাব না। স্বামীর মুখে এমন কথা শুনে আমার চোখে পানি চলে আসলো। আমি বুঝতে পারলাম, আমি যাকে শুধু বাহ্যিক অবয়ব দিয়ে বিচার করছিলাম, তার হৃদয় কতটা বিশুদ্ধ। আমি শ্বশুরকে বললাম, আমি জানি না আপনি কেন আমার জীবনকে জটিল করতে চাচ্ছেন, কিন্তু আপনার কোনো কৌশলী সুমন এর মতামত বদলাতে পারবে না। সে এমন একজন যার মন পরিষ্কার এবং সৎ, আর এখন আমি তাকে আরও বেশি ভালোবাসতে শুরু করেছি। শ্বশুর উত্তরে বললেন, আমি শুধু তোমাকে দেখাতে চেয়েছিলাম যে বাহ্যিক সৌন্দর্যই সব কিছু নয়। তুমি যে গর্ব করছিলে সেটাই তোমার পরিবর্তন আনতে বাধ্য করেছে। কিন্তু মনে রেখো, ভালোবাসা মুখের সৌন্দর্য বা শরীরের আকৃতির উপর নির্ভর করে না। প্রকৃত ভালোবাসা আসে অন্তরের গভীরতা থেকে। তারপরও শ্বশুর বললেন, ভালোবাসা যদি সত্যিই থাকে, তাহলে তা শরীর বা মুখের উপর নির্ভর করে না, প্রকৃতির সঙ্গেই তা সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। সুমন কখনো আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে বলেনি, তার প্রতি আমার শ্রদ্ধা এখন আরও বেড়ে গেছে। 4 দিন পরে তাসলিমা বাইজের মেয়ের বিয়েতে আমরা উপস্থিত হলাম। সেখানে গিয়ে দেখি তাসলিমা বাইয়ের জামাই আমাকে অভ্যর্থনা জানাচ্ছে, চোখে আনন্দের অশ্রু নিয়ে সে আমার প্রশংসা করছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে তার এই প্রশংসার পেছনে আমার স্বামীর সম্পদের প্রভাব রয়েছে। তখন আমি সুমনকে বললাম, তোমার যদি এত টাকা থাকে, তাহলে তুমি চাইলে স্লিম হতে পারতে। কেন করনি? সুমন হাসি মুখে বলল, নেহা, আমি এমন একজন সঙ্গী চেয়েছিলাম যে আমাকে আমার আসল রূপে গ্রহণ করবে। আমার সম্পদের জন্য অনেকেই আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি এমন একজনকে খুঁজছিলাম যার মধ্যে সরলতা এবং আন্তরিকতা আছে। তোমার মধ্যে আমি সেই গুণগুলো পেয়েছি, তাই তোমাকে আমার জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছি। আর তুমি যেমনটা ভাবছ, আমার বয়স 30 নয়, বরঞ্চ 20। আমার শরীরের গঠনটাই আমাকে একটু বয়স্ক দেখায়, আর কিছু নয়। এরপর সে বলল, যদি তুমি চাও আমি স্লিম হই, তাহলে আমি এখন থেকেই ব্যায়াম করতে রাজি আছি। তোমার মতো আমিও ডায়েটিং শুরু করব। আমরা দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে হাসতে লাগলাম। এখন মনে হচ্ছিল শ্বশুরের হাত থেকেও বাঁচলাম, এবং যাকে এতদিন খারাপ ভাবতাম সেই এখন আমার আসল ভালোবাসা, আসল জীবনসঙ্গী। শ্বশুরে কুকর্মের কথা প্রকাশ করার পর থেকেই সে আমাকে এখন অনেক বেশি ভালোবাসে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ। কিছুদিন আগে আমার স্বামী ব্যবসার কাজে শহরের বাইরে গিয়েছিলেন। তিনি না থাকায় আমি বাড়িতে একা অনুভব করছিলাম। হঠাৎ করেই দরজায় একটা টোকা শুনতে পেলাম।
আমি কৌতূহল নিয়ে দরজা খুলতে গেলাম এবং দেখলাম আমার ভাগনা কুনাল দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখে মৃদু হাসি। আমি আনন্দের সাথে বললাম, এসো এসো, ভিতরে এসো। আমি তাকে ভিতরে নিয়ে এলাম। আমার স্বামী যখন বাড়িতে থাকে না, তখন সে মাঝে মধ্যে আমার সাথে দেখা করতে আসে এবং আমরা একসাথে বসে অনেক গল্প করতাম। একদিন বিকেলে আমরা দুজন বসেছিলাম ঘরের কোণায়। আমার ভাগনা কিছুটা চিন্তিত মুখে আমার দিকে তাকিয়েছিল। তার মুখে এক ধরনের দ্বিধার ছাপ ফুটে উঠছিল। হঠাৎ সে বলল, মামি, আমার একটা কথা বলার আছে, যা অনেকদিন ধরে বলতে চাচ্ছিলাম। আমি একটু অবাক হয়ে তার দিকে তাকালাম, ভাবছিলাম কি এমন গুরুতর বিষয় হতে পারে যা বলার জন্য এত ভাবছে। সে আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, মামি, আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি এবং পছন্দ করি। তার কথাগুলো শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি কোনোদিনও কল্পনা করিনি যে সে এমন কিছু অনুভব করতে পারে। আমি কিছু বলার আগেই সে আমার হাতটা আলতো করে ধরে বলল, আমি জানি অনেক সময় আপনি একা অনুভব করেন, কিন্তু আমি চাই আপনাকে সবসময় হাসি খুশি দেখতে। তুমি চাইলে আমি সবসময় তোমার পাশে থাকব। তার উপস্থিতি আমার মনে এক অজানা অনুভূতি জেগে উঠল। সে আমাকে অনেক সম্মান করত। তাই তার এরকম কথায় আমি একটু অবাক হয়ে গেলাম। তারপর সে ধীরে ধীরে আমাকে আলিঙ্গন করল, যেন আমরা একে অপরের সান্নিধ্যে থাকতে চাইছিলাম। সেই মুহূর্তে তার উপস্থিতি আমার মনের সব শূন্যতা ভরিয়ে দিল। তার স্পর্শে আমার ভেতরে হারিয়ে যাওয়া অনুভূতির এক ঝলক আবার জেগে উঠল, যা বহুদিন আগে নিঃশেষ হয়ে গিয়েছিল। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করবে না। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার নাম প্রিয়া এবং আমার বয়স ৩০ বছর হলেও সবাই বলে আমার চেহারা দেখতে ১৮ বছরের মতো লাগে। আমার বয়স বেশি হলেও আমি আমার শরীরের অনেক যত্ন নিতাম। আমার স্বামী রমেশ, তিনি শহরে চাকরি করেন। তিনি প্রায়ই সব সময় কাজের কারণে বাইরেই থাকেন। তার অনুপস্থিতিতেও আমি ঘরের সমস্ত দায়িত্ব সুন্দরভাবে সামলে রাখি। আমাদের একটি ছেলে আর একটি মেয়ে আছে। ছেলের বয়স ১০ বছর আর মেয়েটির বয়স ৮ বছর। আমাদের জীবন খুব সুন্দর ও শান্তিপূর্ণভাবে চলছিল, কিন্তু হঠাৎ করে সবকিছু বদলে গেল। আমি বুঝতেও পারিনি কখন কিভাবে। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসতাম। আমার ভাগনা কুনাল প্রায়ই আমাদের বাড়িতে আসত। এক দুবার আমি কুনালকে বলেছিলাম, তুমি প্রতিদিন এখানে চলে আসো, তোমার কি আর কোনো কাজ নেই? প্রথম দিকে আমি তার কথাবার্তায় খুব একটা মন দিইনি। তবে যখনই সে আসত, আমি তাকে আন্তরিকভাবে আপ্যায়ন করতাম। আমরা বসে অনেক গল্প করতাম। আর আমার বাড়ির কাজ মাঝে মাঝে সে করে দিত। একদিন দুপুরে যখন সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে এসে পড়ছিল, কুনাল আমাদের বাড়িতে এলো এবং বারান্দার পাশে রাখা চেয়ারে বসে পড়ল। তার চোখে এক ধরনের অদ্ভুত আলো ছিল, আর সে সাধারণ বিষয় নিয়ে কথাবার্তা বলা শুরু করল। তার কথাগুলোর মধ্যে সরলতা থাকলেও সেগুলোতে যেন কোনো রহস্য লুকিয়েছিল, যা আমি তখনও বুঝতে পারিনি। একদিন বিকেলে আমি আর কুনাল বসে কথা বলছিলাম। হঠাৎ করে সে আমার দিকে এগিয়ে এসে বলল, মামি, আপনি জানেন কি আপনি কতটা মুগ্ধকর? আমি প্রথমে একটু অবাক হয়ে গেলাম, কিন্তু পরে হেসে বললাম, তোমার কথার ধরনটা বেশ মজার, কুনাল। কিন্তু কুনাল তখনও গম্ভীর ছিল। সে মাথা নেড়ে বলল, না মামি, আমি মজা করছি না। সত্যি বলতে, আমি আপনার সৌন্দর্যে মুগ্ধ। আপনাকে এক ঝলক দেখার জন্যই আমি এখানে বারবার আসি, আর আমি আপনাকে অনেক সম্মান করি। তার কথাগুলো শুনে আমি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। তারপর আমি একটু দ্বিধার সঙ্গে বললাম, তোমার কথার মানে কি কুনাল? তুমি আসলে কি বলতে চাইছ? সে হালকা হাসি দিয়ে উত্তর দিল, কিছু না, শুধু আপনার সঙ্গে একটু সময় কাটাতে চেয়েছিলাম। আমার মনের দ্বিধা বুঝে সে আস্তে করে বলল, আমার আপনাকে দেখে খারাপ লাগছে মামি। মামা যদি সত্যিই আপনাকে গুরুত্ব দিতেন, তাহলে আপনাকে এতদিন একা রেখে শহরে যেতেন না। তার এই কথায় আমার মনে একটা ব্যথা অনুভূত হল, আর আমি দৃঢ়তার সঙ্গে বললাম, কুনাল, তুমি এমন কথা কিভাবে বলতে পারো? তোমার মামারও নিজের কিছু দায়িত্ব আছে, সংসার চালানোর জন্য তাকে বাইরে থাকতে হয়। কুনাল শান্তভাবে বলল, মামা যখন দূরে থাকেন, তখন কি আপনাকে নিয়ে তার কোনো চিন্তা থাকে না? যদি সত্যিই আপনার প্রতি তার যত্ন থাকত, তবে তিনি আপনাকে একা ফেলে যেতেন না। কুনাল যখন বলল, মামা আপনাকে এভাবে একা রেখে শহরে চলে গেলেন, আর আপনি এখানে একা রয়েছেন, তখন সে যেন আমার মনের গভীরে লুকিয়ে থাকা কথাটাই বলে ফেলল। তার কথা শুনে আমি কিছুক্ষণ চুপচাপ ভাবতে লাগলাম। আমি তো এখনও তরুণী। আমার স্বামীর ভালোবাসার সঙ্গ ছাড়া কতদিন এভাবে একা থাকতে পারব? এটাই তো বয়স, যখন আমরা একে অপরকে সবচেয়ে বেশি দরকার। বয়স বাড়ার পর সেই উচ্ছ্বাস তো আর থাকবে না। আমি এইসব ভাবছিলাম,
আর তখনই কুনাল আমার কাছে এসে আমার হাতটা ধরে বলল, মামি, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। এই বলে কুনাল চলে গেল। কিন্তু তার কথা আমাকে অনেক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়ে গেল। আমি ভাবতে লাগলাম, কুনাল কি আসলেই আমার কাছে আসার কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আসে? কুনাল ২২ বছর বয়সী একজন তরুণ যুবক, দেখতে সুন্দর আর শক্তপোক্ত গড়নের। তার এখনও বিয়ে হয়নি। সে আমাদের গ্রামে একটা চালের মিলে কাজ করে। যদিও তার আয় খুব বেশি না হলেও গ্রামের তুলনা মোটামুটি ভালোই। কিন্তু কুনালের কথাবার্তা শুনে মনে হতে লাগল, যেন তার মন আমার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। আমি নিজেও আমার স্বামীর দূরত্বে খুবই একা অনুভব করছিলাম, আর সেই মুহূর্তগুলোতেই কুনাল এর উপস্থিতি আমার জীবনে এক অন্যরকম পরিবর্তন নিয়ে আসছিল। কুনাল ধীরে ধীরে আমার জীবনে তার জন্য একটা জায়গা তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু আমাদের সম্পর্কের সীমারেখা তাকে সবসময় ভাবিয়ে রাখত। সে চিন্তিত ছিল যে তার এই ধরনের নিকটতা যদি আমার কাছে অপ্রীতিকর মনে হয়, তবে বাড়ির শান্ত পরিবেশ নষ্ট হতে পারে এবং আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। সে দিনের পর থেকে কুনাল আমার বাড়িতে বেশি আসত। আর আমরা বিভিন্ন বিষয়ে গল্প করতাম। আর সে আমার বাড়ির বাজার করে দিত। আমাকে বাড়ির কাজে অনেক সাহায্য করত। এতে আমার খুব উপকার হতো। একদিন আমি বারান্দায় বসে নিজের ভাবনায় ডুবেছিলাম। কুনাল সেদিন আগেই চলে গিয়েছিল, কিন্তু তার চলে যাওয়ার পর থেকেই আমার মন তার চিন্তায় ভরে গিয়েছিল। আমি ভাবছিলাম, সে আসলে আমার কাছে কি চাইছিল। তার কথা সারাদিন আমার মনে ঘুরপাক খাচ্ছিল, যার কারণে আমি সেই রাতে ভালোভাবে ঘুমোতেও পারিনি। কুনাল সবসময় আমার কাছে এক রহস্যময় ব্যক্তিত্ব ছিল। সে ছিল আকর্ষণীয় আর দয়ালু, আর তার চোখে এমন এক অজানা গভীরতা ছিল যা আমি বুঝে উঠতে পারতাম না। কিন্তু তার শুধু এই রহস্যময়তা আমাকে আকর্ষণ করেনি, বরং সে যেভাবে আমার চারপাশে ছিল তা আমার মনে এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলেছিল, যার কোনো নির্দিষ্ট নাম আমি দিতে পারতাম না। তার ব্যবহারও আমার কাছে অনেক ভালো লাগত। কয়েকদিন পর আমার স্বামী রমেশ ছুটিতে বাড়ি ফিরে এলেন। আমি দরজায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিলাম। আমাকে দেখে তার চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। সে আমাকে জড়িয়ে ধরল, আর তার উষ্ণ আলিঙ্গন আমার সমস্ত দুশ্চিন্তাকে দূর করে দিল। সেই রাতে ডিনারের টেবিলে বসে আমি রমেশের কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আমি বললাম, তুমি যখন বাড়িতে থাকো না, তখন আমার মনটা এখানে একদমই ভালো লাগে না। তুমি যদি বাড়ি থেকেই কোনো কাজ করতে পারো, তবে আমাদের সবার জন্য ভালো হবে। আর একা একা আমার 2 ছেলে মেয়েকে সামলানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর যদি সেটা না হয়, তবে আমি আর বাচ্চারা তোমার সঙ্গে শহরে চলে আসব। আমার মন আর এখানে একা থাকতে চায় না। আমার কথা শুনে রমেশ হেসে বলল, তুমি একটু পাগল হয়ে গেছ নাকি? আমাদের বয়স তো আর কম নেই, আর বাচ্চারাও বড় হয়ে যাচ্ছে। আমি হেসে উত্তর দিলাম, আমাদের বয়স নিয়ে এত চিন্তা করছো কেন? এই বয়সে তো অনেকেই নতুন করে জীবন শুরু করে, নতুন করে সংসার করে, জীবন এগিয়ে নিয়ে যায়। আর আমাদের বয়সী বা কত হয়েছে? আমার কথায় রমেশ তখন আর কিছু বলল না, কিন্তু সে 4 দিনের জন্য বাড়িতে ছিল, আর সেই সময়টুকুতে আমি খুব খুশি ছিলাম। কিন্তু জানতাম 4 দিন পর আবার আমি একা হয়ে যাব, আর সেই একাকিত্ব আমাকে কষ্ট দেবে। আমার স্বামী যখন দূরে থাকে, তখন তার অভাব আমাকে খুব ব্যথা দেয়। এইসব ভাবনা আমাকে বিষণ্ণ করে তুলছিল। আমি আমার ভাগনা কুনাল এর উপস্থিতি এবং তার সান্নিধ্যে একটু স্বস্তি খুঁজতে চাইলাম, যদিও তার সঙ্গে কাটানোর সময়টাও আমার জীবনে এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলেছিল। কুনালের গল্পগুলো আমাকে এমনভাবে ছুঁয়ে গিয়েছিল যে তার প্রতিটি কথায় আমার মনের গভীরে এক অদ্ভুত ভালোবাসা জন্ম নিচ্ছিল তার প্রতি। প্রতিটি দিন তার সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা আরও তীব্র হয়ে উঠছিল। আর অপেক্ষা করতে পারছিলাম না, তাই হঠাৎই ফোন তুলে নিলাম এবং তার বাড়িতে ফোন করলাম। কুনাল কবে ফিরবে? অনেক দিন তো ওকে দেখিনি। উত্তেজিতভাবে প্রশ্ন করলাম, আমার কণ্ঠের উচ্ছ্বাস সামলাতে পারলাম না। ওপাশ থেকে হাসতে হাসতে উত্তর এলো, ও আগামী সপ্তাহে আসছে। তোমার সঙ্গে দেখা করতে ও খুবই উৎসুক। এই খবরটা শুনে আমার মনে যেন আনন্দের ঢেউ বয়ে গেল, কারণ ভাবছিলাম সেই তরুণের সঙ্গে দেখা হবে, যে তার গল্প দিয়ে আমার কল্পনায় এক নতুন জগৎ তৈরি করেছিল। দিনগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছিল, আর আমি তার আসার প্রতীক্ষায় প্রতিটি মুহূর্ত গুনছিলাম। একদিন হঠাৎ করেই দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। দরজা খুলতেই দেখি আমার ভাগনা কুনাল দাঁড়িয়ে আছে। সে গভীর দৃষ্টিতে আমাকে দেখে বলল, মামি, এবার বলো তো, তুমি আমাকে এখানে কেন ডেকেছ? আমি হেসে তাকে ঘরে ঢুকতে দিলাম, আর তারপর দরজা বন্ধ করে তার সঙ্গে আলাপ শুরু করলাম। কিছুক্ষণ গল্প করার পর আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করলাম।
কুণালের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো আমার জীবনে এক নতুন মাত্রা যোগ করেছিল। আমি 2টি গ্লাসে চা নিয়ে ফিরে এসে কুণালের পাশে বসলাম। তখন আমার ভাগনা কুণাল আমাকে জিজ্ঞেস করল, মামা কি এসেছিলেন? আমি একটু ম্লান হাসি দিয়ে বললাম, হ্যাঁ, এসেছিলেন, তবে 4 দিন থেকেই শহরে ফিরে গেলেন। আমার মুখের ভাব দেখে কুণাল বুঝল যে আমি হয়তো স্বামীর সান্নিধ্যে পুরোপুরি খুশি নই। সেই সুযোগে সে বলল, মামি, আমি আপনাকে কিছু বলতে চাই, কিন্তু ভয় পাচ্ছি যে আপনি হয়তো রাগ করবেন। আমি তাকে বললাম, বলো, কি বলতে চাও? তখন সে একটু দ্বিধা নিয়ে বলল, মামি, সত্যি বলতে কি, আমি আপনাকে খুব ভালোবাসি। আপনার জন্য আমার মনে একটা আলাদা অনুভূতি জেগেছে। কুণাল এই কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেলল। কিন্তু আমি তার কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। আমি রাগান্বিত স্বরে বললাম, তুই কি বলছিস? ভালোবাসা মানে বুঝিস? আমাদের বয়সের ফারাকটা দেখেছিস? আর মনে রাখ, আমি তোর মামি, তোর আত্মীয়। তখন কুণাল শান্তভাবে বলল, আমি কি করব, মামি? আমার হৃদয়টা যেন আপনার জন্য থেমে গেছে। আপনার চেহারাটাই সবসময় আমার মন জুড়ে থাকে। আমি বললাম, তুই একদম পাগল হয়ে গেছিস। একবার ভেবে দেখো, যদি পরিবারের কেউ এটা জানে, তাহলে কি হবে? কুণাল তখন চেয়ার থেকে উঠে আমার আরও কাছে এসে বসল, আর আমি তার এই আচরণে একেবারেই বিচলিত হলাম না, যদিও পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে উঠেছিল। কুণালের আত্মবিশ্বাস যেন আরও বেড়ে গেল, কারণ আমি কোনো আপত্তি করিনি। সে আমার হাত ধরে ধীরে ধীরে কাছে টেনে নিল। কুণাল তখন নরম গলায় আমার কানে কিছু কথা ফিসফিস করে বলছিল। আমার মনে কোনো দ্বিধা ছিল না। আমরা কিছুক্ষণ একে অপরকে আঁকড়ে ধরেছিলাম, কারণ সেই মুহূর্তের আনন্দ আমি বহুদিন পর আবার অনুভব করছিলাম। কিছুক্ষণ পর কুণাল তার ফোন নম্বর দিয়ে বিদায় নিল, তবে যাওয়ার আগে আবার দেখা করার প্রতিশ্রুতি রেখে গেল। সেই দিনের পর আমার জীবন যেন এক নতুন মোড় নিল। তবে মাঝে মাঝে ভাবতাম, যদি আমাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে, তবে কি হবে? তারপর থেকে কুণাল এর আশায়ও বাড়তে লাগল। এদিকে একদিন হঠাৎ আমার স্বামী বাড়ি চলে এলো। তার শরীর খারাপ ছিল। কিন্তু সে সময় কুণাল বাড়িতে ছিল না। আমি খুব ভয় পেয়ে গেলাম, যদি স্বামীর সামনে কুণাল এসে পড়ে। আমি সঙ্গে সঙ্গে কুণালকে ফোন করে সতর্ক করলাম। 15 দিন পর আমার স্বামী আবার ফিরে গেল, কিন্তু আমার মনে ভয় বাসা বাঁধল, যদি কোনো পাড়া প্রতিবেশী আমার স্বামীকে বলে দেয় যে তার অনুপস্থিতিতে কুণাল প্রায়শই আসে। একদিন আমার এক প্রতিবেশী আমাকে সতর্ক করে বলল, তোমার বাড়িতে এভাবে যুবক ছেলের আশাও ঠিক নয়। এখন তো তোমার সন্তানরাও বড় হয়ে গেছে, তাদের খেয়াল রাখতে হবে। তার কথায় আমি স্রেফ বললাম, তুমি আমাদের নিয়ে চিন্তা করো না। এখানে কেউ আসে না। সে বলল, তোমার বাড়িতে তোমার ভাগনা অবাধে আসা যাওয়া করে, এতে প্রতিবেশীদের মনেও সন্দেহ সৃষ্টি হয়েছে। একদিন যখন একজন প্রতিবেশী আমার স্বামীকে বলল, কুণাল, তোমার ভাগনা তোমার অনুপস্থিতিতে বাড়িতে আসে, তোমার এ বিষয়ে নজর রাখা উচিত। এই কথা শুনে আমার স্বামীর মনে হলো কিছু একটা গড়বড় হচ্ছে। তখন সে আমাকে জিজ্ঞেস করল, এই কুণালের ব্যাপারটা কি? স্বামীর প্রশ্ন শুনে আমার বুক ধরফর করতে লাগল। আমি বললাম, তুমি কি বলছ? ও তোমার ভাগনা। যদি মাঝে মাঝে আসে, তাতে সমস্যা কোথায়? স্বামী তখন বলল, যদি আমি বাড়িতে থাকি, তাকে এখানে আসতে মানা করে দাও। তাই না? আমি উত্তরে বললাম, তুমি কি বলছ? তুমি জানো এসব শুনলে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে, কারণ সে তো আমাদের পরিবার। স্বামী বলল, আমি আমার সন্তানের যত্ন নিজেই নিতে পারি। তখন মনে মনে ভাবলাম, তুমি যখন বাড়িতে থাকো না, তখন আমি কিভাবে একা থাকি, এটা শুধু আমিই জানি। কুণাল মাঝে মাঝে এসে আমার বাচ্চাদের সাথে খেলাধুলা করে, তাদের সাথে সময় কাটায়। আমি একা মেয়ে হয়ে বাচ্চাদের কিভাবে সামলাই সেটা শুধু আমি জানি। স্বামী তখন বলল, আমি তো তোমাদের সবার জন্যই বাইরে থাকি। তুমি কি মনে করো, তোমার ছাড়া আমার বাইরে ভালো লাগে? আমার মনে সন্দেহ আসতে লাগল। হয়তো প্রতিবেশীরা আমার স্বামীর কানে কিছু কথা তুলে দিয়েছে, তাই সে কুণাল এর ব্যাপারে এ ধরনের প্রশ্ন করছে। যখনই স্বামী বাড়িতে আসত, তার মন খারাপ থাকত, আর আমি বুঝতে পারতাম পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে। কিছুদিন পর প্রতিবারের মতো শহরে ফেরার পরিকল্পনা করছিল সে, কিন্তু এবার মনটা যেন আর যেতে চাইছিল না তার। মনে হচ্ছিল সংসারের কোথাও যেন এক অদৃশ্য অস্থিরতা জমে আছে। কাজের মধ্যে ডুবে থাকলেও তার চিন্তা বারবার ঘরের দিকে ফিরে যাচ্ছিল। সন্দেহ হচ্ছিল তার অনুপস্থিতিতে কিছু অন্যরকম ঘটছে কিনা। একদিন হঠাৎ করেই, কোনো পূর্ববার্তা ছাড়াই, সে ছুটি নিয়ে বাড়ি ফিরে এল। ঘরে ঢুকে চারপাশে তাকিয়ে দেখল কিছু যেন ঠিকমতো চলছে না। পরিবেশে একটা অদ্ভুত অস্বস্তি ছিল।
কৌতূহলবশত সে ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই যা দেখল তাতে তার হৃদয় চূর্ণ হয়ে গেল। সেদিন কুনাল আমার বাড়িতে ছিল। তার উপস্থিতি যেন তাকে আরও অস্থির করে তুলেছিল। তার চোখে হতাশা স্পষ্ট হয়ে উঠল। আর সে নিজেকে সমেত রাখতে পারছিল না। তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ছিল, আর সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এল। আমি ভয়ে একটু পিছিয়ে গেলাম, কিন্তু তার রাগ যেন ক্রমাগত বাড়ছিল। সে দ্রুত আমার দিকে এগিয়ে আসছিল, আর আমি সেখান থেকে পালানোর রাস্তা খুঁজছিলাম। সেই ভয়াবহ মুহূর্তে আমি বুঝতে পারলাম, আমাকে কিছু একটা করতে হবে। আমার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছিল, শরীরে আঘাতের দাগ ফুটে উঠছিল। আমি কাঁপা কণ্ঠে ফিসফিসিয়ে বললাম, এটা শুধু আমার দোষ নয়, দুজনেরই কিছু দায়িত্ব ছিল, তোমারও দোষ আছে। যখন আমি তোমাকে বলেছিলাম যে আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো, তখন তুমি আমার কথাগুলোকে গুরুত্ব দাওনি। সেদিন যদি তুমি আমার কথায় মনোযোগ দিতে, তাহলে হয়তো আজ আমি এই কঠিন সিদ্ধান্তটা কখনো নিতাম না। আমি তোমার সঙ্গে বিয়ে করেছিলাম, জীবনে সুখের সব মুহূর্ত তোমার সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছিলাম, কিন্তু তুমি বলেছিলে যে তোমার বয়স হয়েছে। এখন বলো, আমার কি এতটা বেশি বয়স হয়েছে? তোমারও তো হয়নি, তাহলে কেন আমাদের মধ্যকার অনুভূতিগুলো ম্লান হয়ে যেতে পারে? আমার কষ্টগুলো তুমি কখনো বুঝনি। এই তো সেই সময় যখন একজন নারীর সবচেয়ে বেশি প্রয়োজন তার স্বামীর সঙ্গ, তার ভালোবাসা। আর যদি সে সেই সময়ে স্বামীর কাছ থেকে দূরে থাকে, তাহলে তার ভুল পথে পা বাড়ানোটা অস্বাভাবিক কিছু নয়। আমি এসব কথা আমার স্বামীকে বলতে বলতে কেঁদে যাচ্ছিলাম, আর সে তখন এক অদ্ভুত দৃষ্টিতে আমাকে তাকিয়ে দেখছিল। হয়তো তার ভুলের উপলব্ধি তখন তার মনে স্পষ্ট হচ্ছিল। সে মৃদু স্বরে বলল, হ্যাঁ, কোথাও না কোথাও আমারও ভুল হয়েছে। যদি আমি পরিবারকে আরও বেশি সময় দিতাম, তাহলে হয়তো এই দিনটি আসত না। তোমাকে এত কষ্ট করতেও হতো না, সে নিজেকেই ফিসফিসিয়ে বলছিল। আর শুধু দুঃখ নয়, তার মনের উপর ভারী হয়েছিল বিশ্বাসঘাতকতার বেদনা। কারণ আমি তার কাছ থেকে একটি বড় সত্য লুকিয়ে রেখেছিলাম, একটি গোপন কথা, যা আমাদের বিয়ের ভিত্তিকেই নাড়িয়ে দিয়েছিল। সে বলল, আমি তোমার উপর অন্ধ বিশ্বাস করতাম, আর তুমি আমাকে ভেঙে দিয়েছ। রমেশ নিজেকেই তিক্ততায় ভরে বলল, আমি ভেবেছিলাম আমার স্ত্রী মন থেকে খুবই সৎ এবং সে কখনো আমাকে প্রতারণা করবে না। কিন্তু আমি জানতাম না যে তুমি এমনভাবে বদলে যাবে। লজ্জা আর অনুশোচনার ভারে আমার মাথা নিচু হয়ে গেল। সে বলতে লাগল, যাদের উপর আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, তারাও আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। আমি তো তোমার উপর অন্ধ বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম আমার স্ত্রী খুব ভালো, সে আমাকে কখনো ঠকাবে না। কিন্তু আমি কি জানতাম তুমি এমনভাবে আমার বিশ্বাস ভেঙে দেবে, আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবে। আমি তখন লজ্জায় পুড়ে যাচ্ছিলাম। কারণ একজন পুরুষ যখন তার স্ত্রীকে বিশ্বাস করে দূরে যায়, তখন সেই বিশ্বাসটাই তাকে চলতে সাহায্য করে। কিন্তু যখন স্ত্রী সেই বিশ্বাস ভেঙে দেয়, তখন তার সবকিছু হারিয়ে যাওয়া অস্বাভাবিক নয়। আমি আমার অনুতাপের আগুনে জ্বলছিলাম এবং কাঁদতে কাঁদতে আমার স্বামীর কাছে ক্ষমা চাচ্ছিলাম। আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন কোনো ভুল করব না। এখন থেকে আমাকে সব সময় তোমার সঙ্গেই রাখো। আমার স্বামী আমার কথা বুঝতে পেরেছিল এবং সিদ্ধান্ত নিয়ে